হর হর মহাদেব। ঐতিহাসিক শহর কাশীতে আপনাদের স্বাগত জানাই। আপনারা আমার সাথে দেখতে থাকুন বেনারসের ইতিহাস এবং কয়েক বছরে বদলে যাওয়া নতুন কাশী এখন কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। বাবা ভোলেনাথের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এখানে রয়েছে বিশ্বেশ্বর লিঙ্গ, তাই এটি একটি অন্যতম পীঠস্থান। কাশী এই শহর এতটাই প্রাচীন যে যখন মিশর তৈরি হয়নি, রোম সম্বন্ধে যখন মানুষের কোনো কল্পনাই ছিল না, তখনই কাশী ছিল। কাশী এমনই একটি শহর যেটি শুধুই থাকার জায়গা নয়, এখান থেকে মানুষ জীবনের শেষ যাত্রা করতে চান, কারণ এতে মোক্ষ প্রাপ্তি হয়, এটাই বিশ্বাস। এটি এমনই একটি ক্ষেত্র যেখান থেকে মানুষের সাথে ঈশ্বরের মিলন ঘটা সম্ভব। পৃথিবীর যে গণিতশাস্ত্র ছাড়া এক পাও চলা অসম্ভব, সেই গণিতশাস্ত্রের উৎপত্তি এখান থেকে হয় বলেই জানা যায়। হাজার হাজার বছর থেকে মানুষ পৃথিবীর নানান জায়গা থেকে এখানে আসেন, সাধনা করেন এবং পুণ্য লাভ করেন। ভগবান গৌতম বুদ্ধ এখানে এসেই তার জীবনের প্রথম শিক্ষা প্রদান করেছিলেন এবং ভগবান পার্শ্বনাথ তার জন্ম এই বারাণসীতেই। এই ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে ভিডিওটিকে 3টি ভাগে ভাগ করা হলো, পর্ব 1, পর্ব 2 এবং পর্ব 3। আপনারা শেষ অবধি দেখুন এবং অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই মুহূর্তে হাওড়া স্টেশনে রয়েছি, আর এখন রেলের টাইম অনুযায়ী সময় হয়ে হাওড়া স্টেশনের যে ঘড়ি, সেই ঘড়িতে এখন সময় হচ্ছে 5টা বাজতে 5 মিনিট বাকি। আর রয়েছে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 9 নম্বর প্ল্যাটফর্মে চম্বল এক্সপ্রেস, টাইম 5টা 45। তো আমরা তো দীনদয়াল উপাধ্যায় নামবো আমরা দীনদয়াল উপাধ্যায়তে নামবো আগামীকাল সকালে 4টা 40-এর টাইম দীনদয়াল উপাধ্যায়তে। এই হলো হাওড়া স্টেশন। এই যে হাওড়া 9 নম্বরে 5টা 45-এ হাওড়া মথুরা চম্বল এক্সপ্রেস। কোচ নাম্বার B4, সিট নাম্বার 21 আর 22। তো আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখানে স্লিপার ক্লাসগুলো রয়েছে। এই হলো B4, আর সিট নাম্বার আমাদের 21, 22। বেডশিট, আর যেমন বেডশিট দেওয়া হয়, বালিশ একটা দেওয়া হয়েছে, আর কম্বল যেটা দেওয়া হয়েছে চম্বলের কম্বলটা ভালো কোয়ালিটি দিয়েছে। এবারে ট্রেন একদম এক্স্যাক্ট 4টা 45-এই ছেড়েছে, সরি 5টা 45-এই ছেড়েছে। এই দেখুন এখন সময় হচ্ছে 5টা 45। চারটা
টাইম হচ্ছে 4:40 আর একদম পারফেক্ট টাইমে আমরা এখন চম্বল এক্সপ্রেসে। সবাইকে সুপ্রভাত। স্টেশনের বাইরে থেকে অটো নিয়েছি। অটোর ভাড়া এখানে তো ওভারব্রিজ থেকে অনেক বেশি বেশি করে ভাড়া বলছে। তো আমরা এখন যেহেতু একদম সকালে আর 5টার সময় ওসিঘাটে ওখানে আরতি হয়, তো আরতি দেখার জন্যই চম্বল এক্সপ্রেসকে চুজ করা। আর এই মুহূর্তে ওসিঘাটে যাচ্ছি। ওসিঘাটে যাওয়ার জন্য যে দাদা নিয়ে যাচ্ছে উনি আমাদের দুজনের জন্য ভাড়া দিচ্ছে 250 টাকা। 250 টাকাটা একটু বেশি, এটা অ্যাকচুয়ালি 200 টাকা হয়, কিন্তু এই ভোরের টাইম তো এরাও ঠান্ডার মধ্যে ভাড়া করছে, তো সেই জন্য 250 টাকাতেই রাজি হলাম। প্রথমে তো ওপরে 450, 400 এরকম করে অনেকে অনেক রেট বলছিল, কিন্তু নিচে স্ট্যান্ডে এসে 250 টাকাতেই ভাড়া ফিক্স হলো। আরেকটা জিনিস আপনাদের একটু বলে রাখি, স্টেশনের ওপরে কিন্তু অনেকগুলো ওভারব্রিজ রয়েছে। তো ওভারব্রিজগুলো কীভাবে চিনবেন, কোন ওভারব্রিজ থেকে বেরিয়ে এলে আপনারা একদম স্ট্যান্ডের দিকে চলে আসতে পারবেন, সেটা আপনাদের ম্যাপে আমি পরে ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই মুহূর্তে প্রায় 5:30টার সময়, আর এখন আমরা ওসিঘাটে আছি। তো এবার আরতি দেখব। এই হচ্ছে একদম গঙ্গার পাড়ে আছি আমরা, এখনও আরতি শুরু হয়নি, আর কিছুক্ষণের মধ্যে আরতি শুরু হয়ে যাবে। তো যেটা জানতাম যে এখানে ওসিঘাটে 5টার সময় সকালে আরতি শুরু হয়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি শীতের জন্য হয়তো সময়টা এখন অনেকটাই পিছিয়ে আনা হয়েছে। এখন সময় প্রায় 5:30, তো দেখা যাক কখন শুরু হয়। অশ্বিনী ঘাট, এই ঘাটের এই নামকরণ হয় গঙ্গার সাথে অশ্বিনী নদীর মিলনের স্থলে ঘাটটি থাকার ফলে। আর অশ্বিনী নদীর জন্ম হয় কিভাবে, আসুন জেনে নিই। কথিত আছে যে মা দুর্গা মহিষাসুরের সাথে যুদ্ধের শেষে দুর্গাকুণ্ডের কাছে বিশ্রাম করার সময় তার তরবারি অর্থাৎ অশ্বিনী এখানেই রেখে দিয়েছিলেন, এবং তার থেকেই এই নদীর জন্ম। এই ঘাটে যদি কেউ একবার ডুব দিয়ে স্নান করেন তাহলে তার সব তীর্থের পূর্ণ অর্জন হয়। মহাকবি তুলসীদাস এই ঘাটের তীরে একটি কক্ষে বসেই রামচরিতমানস রচনা করেছিলেন, এবং তিনি এখানেই তার প্রাণ ত্যাগ করেছিলেন। এখানে ভোরের বেলা 4টে থেকেই পুণ্যস্নান শুরু হয়ে যায়, আর সন্ধেবেলা হয় মা গঙ্গার পুজো ও আরতি। আপনি যদি সকালে আরতি দেখতে চান তাহলে আপনাকে এই অশ্বিনী ঘাটে সকাল 5টার মধ্যে চলে আসতে হবে। আরতি দেখার পর এখানে যে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করা হয় তা শুনে আপনার মন মুগ্ধ হয়ে উঠবে। এবং তারপরেই হয় এখানে নানান যোগব্যায়াম এবং শারীরিক চর্চা। कपालभाति, एक नटौर, सब कुछ आपके हाथ में है। योग है, साधना है, आप साधक है। 8, 9, बस दोनों हाथ घुटने पर, पूरे कंधे को 1,
2 3 पूरा उठाइए 4 5 6 7 8 এখন গন্তব্য অস্থিঘাট থেকে বেরিয়ে চলে এসেছি, একদম সোজা যাব এখন দশাশ্বমেধ ঘাট। তো অটো যাচ্ছে, অটোর ভাড়া নিচ্ছে অ্যাকচুয়ালি ভাড়া 30 টাকা করে 60 টাকা, আর এখন তো গদলিয়া চক অবধিও টোটো বা অটো যাচ্ছে না, গদলিয়া চকের 50 মিটার আগে অবধি ওখানে গিয়ে নামিয়ে দিচ্ছে। तो वो गदलिया चौक के पहले जो जहाँ पे आप उतारेंगे उसका वो जगह का नाम क्या है? জনমবাড়ি। জঙ্গমবাড়ি ও ওখানে হচ্ছে অবধি যাবে 50 মিটার আগে অবধি। এই হলো গদলিয়া চক। এই যে নন্দীজি সামনের দিকে মুখ করে বসে আছে, আর আমরা এখন দশাশ্বমেধ ঘাটে যাব। দশাশ্বমেধ ঘাট হলো এখান থেকে একটা, দেখুন এখান থেকে বাম দিকে গেলে দুর্গাকুণ্ড পড়বে, রথযাত্রা চড়ায়া পড়বে, আর রেবড়ি তালাব পড়বে। আর এই যে সোজা রাস্তা, এই সোজা রাস্তার দিকে গেলে পড়বে নতুন সড়ক, কাপ্ট রেলওয়ে স্টেশন, আর লৌহগভীর এবং বাবা কাশী বিশ্বনাথের মূল গেট। আর আমরা ময়দাগিন ওই দিকে কালভৈরব মন্দির এবং বিশ্বনাথ মন্দির, আর এই ডান দিকে গেলে দশাশ্বমেধ ঘাট। তো আমরা দশাশ্বমেধ ঘাটের দিকে যাব। হোটেল MRK, এটা একদম দশাশ্বমেধ ঘাটের যে টার্নিং, সেই টার্নিংয়ে যাওয়ার সময় ডান দিকে। আমরা অ্যাকচুয়ালি গঙ্গা দর্শনের থাকার চেষ্টা করেছিলাম, এটা কাশী বিশ্বনাথের মন্দিরের ট্রাস্টের নিজস্ব হোটেল, কিন্তু আপাতত আমরা মার্কে উঠছি একটু সমস্যার জন্য। হোটেল মার্ক এর ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, এছাড়াও আরও অনেক হোটেলের ফোন নাম্বার দেওয়া থাকবে। আর এখানে নিচেই দেখুন নাম করা লস্যির দোকান, গোপাল লস্যি, এর পাশেই আছে শিব লস্যি। এই রুমটা একটু বড় রুম, দুটোই ডবল বেডের রুম, কিন্তু এখানে একটা ওয়ার্ডরোব দেওয়া আছে, আর তার সঙ্গে সঙ্গে বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই, ছোটো একটা টিভি দেওয়া আছে। রুমটা অনেকটা স্পেসিয়াস, বাথরুমটাও অনেকটাই স্পেসিয়াস বাথরুম। তো সেই জন্য ভাড়াটাও একটু বেশি, এটার ভাড়া 2000 টাকা পার ডে। এখানে একটা ছোটোখাটো মোটামুটি ডাবল টেবিলের রেস্টুরেন্টও আছে। তো এখানে দুপুরের খাবার, রাত্রের খাবার এবং তার সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট সবই পেয়ে যাবেন। এটা একটা প্লাস পয়েন্ট। একটু মুখ দিয়ে খেন, করবে না, ভোর আছে না, একটু মুখ দিয়ে খেন, তারপরে চামচে খাবে। ভোর আছে না, একটু মুখ দিয়ে খেন। এই হলো, এটা 50 টাকার লস্যি, আর ওখানে যে কাপগুলো আছে ওর মধ্যে 100 আছে, 80ও আছে। খেয়ে দেখে নিই। দারুণ, এটাকে বলে লস্যি। पिछले साल 2023 में
এখন প্রায় 10:30 আর পেটের মধ্যে ছোটো ধরে যাচ্ছে, ওই জন্য গদলিয়া চকের কাছে আমরা নিয়েছি পুরি, যেটা অ্যাকচুয়ালি কচুরি, তার সঙ্গে জিলিপি আর একটা সবজি রয়েছে। পুরি, জিলিপি আর সবজি ওই 3টে মিলে 40 টাকা করে। তো আমরা একটু টিফিন করে নিই, তারপরে যাচ্ছি কালভৈরব মন্দির। পুরিগুলো তো খুব ভালো টেস্ট। আর এই যে তরকারিটা, এই তরকারিটা আসলে এটা পনিরের তরকারিটা খুব টেস্টফুল হয়েছে। এবং জিলিপি একদম রসালো, মানে মুখে দিলেই দারুণ লাগছে, অসাধারণ। কালভৈরব হলো কাশীর নগরপাল কিংবা দারোয়ানও বলতে পারেন। এই কালভৈরবের বৃত্তান্ত হলো এই যে, ভগবান ব্রহ্মা যখন তার 4টি মস্তকের দ্বারা ঋক, সাম, যদু, অথর্ব এই 4টি বেদ লেখার পরে পঞ্চম বেদ লেখার জন্য প্রস্তুত হচ্ছিলেন, সেই সময় ভগবান মহাদেব জানতে পারেন যে তিনি তার পঞ্চম মস্তক দ্বারা কামবেদ লিখতে চলেছেন। এবং কামবেদ রচনা হলে সংসারের কী হাল হতে পারে সেই কথা ভেবে মহাদেব তার 3য় চক্ষু দ্বারা এই কালভৈরবের সৃষ্টি করেন। এবং কালভৈরব তার ডান হাতের 20 অঙ্গুলির দ্বারা ভগবান ব্রহ্মার পঞ্চম মুণ্ড ছেদ করেন এবং বাম হাতে সেই মস্তকটি নিয়ে পৃথিবীময় ঘুরতে থাকেন। অবশেষে কাশীতে এসে গঙ্গা স্নান করে এবং এখানে বসে তপস্যা করে তারপরেই তার ব্রহ্ম হত্যার দোষ থেকে মুক্তি হয়। সেই থেকেই কালভৈরবের এখানে অধিষ্ঠিত। বলা হয় আপনি যদি কাশীতে এসে কালভৈরবের পুজো না দেন তাহলে আপনার বিশ্বনাথের পুজো অসম্পূর্ণ থেকে যাবে। আমরা এখন দাঁড়িয়ে আছি কালভৈরব মন্দিরের সামনে, আর কালভৈরব মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখুন, ধাগা বেঁধে নিয়েছি, আর এই হলো পুজো। আর ওই গেট দেখতে পাচ্ছেন, এখানে গেট থেকে কিছুটা ভেতরে গেলেই কালভৈরবের মন্দির। আর রাস্তাটা এই ডান দিক থেকে গদলিয়া চকের দিক থেকে এসে এখান থেকে আসার পর এই ডান দিকের রাস্তা, ভেতরে গেলেই কালভৈরবের মন্দির দেখতে পাবেন। খাওয়ার জন্য এসেছি গদলিয়া চকের কাছেই একটা হোটেল, এটা রেস্টুরেন্ট কাম হোটেল, কৃষ্ণা রেস্টুরেন্ট। তো দুপুর হয়েছে, প্রায় 1টা বাজতে যায়, আর বিকেলে তো অনেকগুলো ট্রিপের জন্য বেরোতে হবে, সেই জন্য আর কোথাও খাওয়ার জন্য অন্য কোথাও ট্রাই করলাম না। তো এখানে দেখতে পাচ্ছি এদের এই যে ভেজ থালি, এই যে এখানে দেখতে পাচ্ছেন ভেজ থালির ওরা রেট নিচ্ছে 180 টাকা। 180 টাকা দিচ্ছে আলু মটর, ডাল ফ্রাই, রাইস, তন্দুরি বাটার রুটি 2 পিস, আলু মটর স্যালাড, আচার, রায়তা আর পাঁপড়। দুপুরের জন্য মোটামুটি ঠিকঠাক থালি এসে, আর সবই একদম গরম গরম। পাঁপড় দিয়েছে এখানকার স্টাইলের পাঁপড়, আচার আছে, স্যালাড আছে, আর ভাত দিয়েছে 1 বাটি। ডালের তরকারিটাও মোটামুটি দেখে মনে হচ্ছে যে ঠিকঠাক, আর তার সঙ্গে সঙ্গে আলু মটরের একটা তরকারি। তুমি বলো, তোমার কোনো সমস্যা হচ্ছে না? ঠিকঠাক, একদম ঠিক আছে। আমি তো দীর্ঘদিন সাউথে কাটিয়ে এসেছি, আমার তো আরও ভালো, কোনো অসুবিধা নেই। ঠিক। তারপরে আজকে পুজো দেওয়া হয়েছে যেহেতু, আজকে আমাদের উচিত একটু ভেজিটেরিয়ান খাওয়া। ঠিক। তো আজকে এবং সোমবার দিন যেহেতু কাশী বিশ্বনাথের দর্শন করবো, পুজো দেবো আমরা, 2 দিন আমরা ভেজ খাবো। কালকে আমরা চিন্তা করতে পারি অন্য কিছু খাবো। ঠিক। আচ্ছা, খাবারের টেস্ট কেমন হয়েছে? ঠিক আছে। বাবার ইচ্ছায় যা পাওয়া যায় সবই ভালো, একদম বোম ভোলে।
বিদেশ হয়ে গেল। কিছু কিছু পুরনো কারুকার্য থেকে গেছে, যেমন এগুলো ঐতিহাসিক কারুকার্য এগুলো থেকে গেছে। ভারতবর্ষে বুদ্ধদেবের 4টি ঐতিহাসিক প্রধান তীর্থস্থানের মধ্যে একটি হলো সারনাথ। এটি আসলে একটি উদ্যান বা বাগান, যেখানে গৌতম বুদ্ধ ধর্ম নিয়ে প্রথমবার চিন্তা করেছিলেন। এখানে দেখার মতো রয়েছে ধামেকা স্তূপ। মৌর্য সাম্রাজ্যের রাজা অশোক দ্বারা নির্মিত এই স্তূপটি তৈরি হয়েছিল প্রায় 250 BC থেকে 300 BCর মধ্যে। এটি অবস্থিত বারাণসী থেকে প্রায় 13 কিলোমিটার দূরে, গঙ্গা ও বরুণা নদীর সঙ্গমের কাছে। এখানে প্রতি বছর বিদেশ থেকে প্রায় 4 লক্ষ এবং ভারতবর্ষ থেকে 10 লক্ষ দর্শনার্থী আসেন দর্শন করার উদ্দেশ্যে। এবং প্রচুর বুদ্ধ ধর্মাবলম্বী সন্ন্যাসী ও সাধারণ মানুষ এখানে এসে পুজো আর্চা ও দর্শন করে থাকেন। এই স্তূপটির উচ্চতা প্রায় 141 ফুট এবং 92 ফুট বৃত্তাকার। এখানেই ভগবান গৌতম বুদ্ধের দেহাবশেষ রাখা রয়েছে। বছরে একদিন তা সাধারণ মানুষের দর্শনের উদ্দেশ্যে বাইরে আনা হয়। আরও দেখতে পাবেন বুদ্ধদেব যে গাছের নিচে সিদ্ধি লাভ করেছিলেন এই ধামেকা স্তূপের মতোই আরও বেশ কয়েকটি ধ্বংসস্তূপ দেখতে পাবেন, যেগুলো একসময়ে রাজা ঔরঙ্গজেব ধ্বংস করে দিয়েছিলেন। তার ধ্বংসাবশেষও এই ধামেকা স্তূপের পাশাপাশি আপনারা দেখতে পাবেন। এখানের প্রবেশ মূল্য 20 টাকা এবং এটা আপনাদের অনলাইনে বুকিং করে তবেই ভেতরে আসতে হবে। এবং এটা সকালে 10টা থেকে বিকেল অর্থাৎ সন্ধ্যে 5টা অবধি খোলা থাকে। কমই হয়েছে, কারণ আমরা এতটাই দেরি করে এখানে আসতে পেরেছি। এখানে রাস্তাটা অ্যাকচুয়ালি কোথাও ঠিকঠাক করে বিবরণ দেওয়া নেই যে কীভাবে আসা যায়। বারাণসী গদলিয়া চক থেকে কীভাবে এখানে সহজে আসা যায় সেরকম ধরনের কোনো রকম ধরনের আগে থেকে আমাদের কোনো ইনফরমেশন ছিল না, সেই জন্য আসতে অনেকটা সময় লেগে গেছে। তো আপাতত যেটুকু দর্শন পেয়েছি সেটি অনেক আপনাদের দেখাতে পাচ্ছি সেটুকুই। এইসব ভগ্নাবশেষ এগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে। বৌদ্ধের মূর্তি আছে। মূলগন্ধ কুটিবিহার। সারনাথের আরেকটি দর্শনীয় স্থান হলো এই মূলগন্ধ কুটিবিহার, যার আরেকটি নাম হলো শ্রীলঙ্কান মন্দির। 1931 সালে এই মন্দিরের কাজ শেষ হয় এবং সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। এই মন্দিরের ভেতরে গৌতম বুদ্ধের জীবন কাহিনী চিত্রিত করা রয়েছে, আর রয়েছে বুদ্ধদেবের একটি মূর্তি। এই মন্দির ছাড়াও এখানে দেখার মতো একটি সংগ্রহশালাও রয়েছে, যেটি মহাবোধি সোসাইটি দ্বারা পরিচালিত এবং শ্রীলঙ্কার সরকার দ্বারা পরিচালিত বলেই এই মন্দিরটিকে শ্রীলঙ্কার মন্দিরও বলা হয়। আমাদের অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে আমরা মন্দিরের ভেতরে আপনাদের দেখাতে পারলাম না, যতটুকু সম্ভব এই বাইরে থেকেই দেখিয়ে দিলাম। কিংবা এই মন্দিরকে অনেকে মূলগন্ধ কুটিবিহার বলে।
মাথায় চলে যাবে। ধামেকা স্তূপে যাওয়ার আগেই বাম দিকে আপনারা দেখতে পাবেন এই মন্দিরটি। এটি থাই টেম্পল নামে পরিচিত। এখানে দেখার মতো রয়েছে 80 ফুট উঁচু বুদ্ধদেবের এই মূর্তি, যেটি আমরা বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি, কারণ জানেন যে আমরা অনেকটাই দেরি করে ফেলেছি এখানে আসার জন্য। এখানে প্রায় সমস্ত মন্দিরের দরজাই সন্ধ্যে 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। এবং এখানে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটিকেই থাই টেম্পল বলা হয়। এই পুরো এরিয়াটি অর্থাৎ বুদ্ধদেবের মূর্তিসহ এই মন্দিরটি থাইল্যান্ডের সরকার দ্বারা পরিচালিত। এই মন্দিরের ভেতরে আপনি প্রবেশ করলে আপনার খুবই ভালো লাগবে, কারণ এটি শুধুই দর্শনের জন্য বানানো। তাই এর চারিদিকে বাগান করে এবং সরোবরের মতো করে ফুল গাছ লাগানো রয়েছে। এখানে যে ভেতরে বুদ্ধদেবের মূর্তিটি রয়েছে, এটির উচ্চতা 80 ফুট। তোমার যে পারপাসটা সিদ্ধ হতো, কিন্তু এইটাকে আমাদের শ্রীলঙ্কার টেম্পলটা কিন্তু সব বন্ধ হয়ে গেছে। মন্দিরগুলো খোলা রাখা। আপনারা যদি সারনাথের উদ্দেশ্যে বারাণসী থেকে সারনাথের উদ্দেশ্যে যদি যেতে চান, তো যাওয়ার জন্য একটি উপায় হলো আপনারা ট্রেনের টিকিট কাটতে পারেন বারাণসী সিটি থেকে, কিংবা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সারনাথ যাওয়ার জন্য ট্রেনের টিকিট বুক করে যাওয়া যায়। এখানে বেশ কিছু লোকাল ট্রেন চলে আর কিছু এক্সপ্রেস ট্রেন দাঁড়ায়। এছাড়া যদি গাড়িতে যেতে চান, তাহলে গাড়ি রিজার্ভ করে যেতে গেলে অটো বা টোটো ভাড়া ডিমান্ড করে 600 থেকে 700 টাকা। তো এই অ্যামাউন্টটা অনেকটাই বেশি বলে মনে হয় 10 থেকে 12 কিলোমিটার যাতায়াতের জন্য। সেই জন্য আপনারা একটা উপায় অবলম্বন করতে পারেন, যে এখান থেকে অর্থাৎ বারাণসী যে গদলিয়া চক চৌরায়া আছে, মানে 4 রাস্তা আছে, ওখান থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে এলে আরেকটি 4 রাস্তা আছে। ওই 4 রাস্তা থেকে আপনারা সোজা ওখান থেকে টোটো বুক করে লাহুরা বীর বলে একটা 4 রাস্তা আছে, ওখানে অবধি চলে যেতে পারেন। ভাড়া নেবে টোটো 15 থেকে 20 টাকা করে মাথা পিছু। আর তারপরে লাহুরা বীর থেকে আবার ওখান থেকে অটো বুক করতে পারেন সারনাথ যাওয়ার জন্য। তখন অটো ভাড়া নেবে 150 টাকা কিংবা 200 টাকা, মাথা পিছু 75 টাকা কিংবা 100 টাকা। তো সেক্ষেত্রে হিসাব করলে দাঁড়ায় 400 টাকার মতো আপনাদের যাওয়া আর আসা মিলে কমপ্লিট হয়ে যাবে। আলু টিকিয়া 1 প্লেট 30 টাকা। আর ফুচকা খেলাম এখানে, ফুচকার দাম হচ্ছে 20 টাকাতে 8 পিস, মানে 10 টাকাতে 4 পিস। ফুচকা ভালো, মোটামুটি ঝাল, কিন্তু আমাদের ওখানে যেমন তেঁতুল জল আর আলুর মশলার মধ্যে দেখতে পেলাম এখানে ডাল ধরনের কিছু মিশিয়ে মশলাটা বানানো। তো হ্যাঁ, এবার এটা খেয়ে দেখা যাক এটা কেমন লাগে। अच्छा, मेरे में थोड़ा मिर्ची ज़्यादा हो, मिर्ची और नींबू। তুলবো ছবিতে? দাও, আমি দেখছি না ভিডিও আমি কেমন লাগছে এটা বলে দিই। সুন্দর, দারুণ লেগেছে, ভালো। আর মির্চি থোড়া ঝাল ঝাল টক টক,
দই আছে, মশলা আছে, সব রকম মিক্স আছে। মিষ্টিটা নেই। তোমার কেমন লাগছে বলো? আমি তো এবারে খাইনি, হ্যাঁ, তবে ঠিক দেখে আছে। লাগছে খুব ভালোই হবে। দেখো তুমি মানে তোমার টেস্ট আছে, তুমি যখন বলেছো ভালো, তার মানে ভালোই হবে। অন্য কেউ বললে হয়তো একটু চিন্তা করতাম। তো খেয়ে দেখা বলো, যাক, খেয়ে কারণ ফুচকা সম্বন্ধে আমরা কমেন্ট দিয়েই দিয়েছি, ভালো বলিনি, মোটামুটি বলেছি, কারণ তার থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফুচকা অনেক বেশি টেস্টি। তো এটা এবার ওখানে পাওয়াই খুব কম যায়, বিশেষ করে আমাদের টাউনে তো পাওয়াই যায় না, কলকাতায় পাওয়া যায় হয়তো, কিন্তু ব্যাপক, ঠিক। এটাই এর কমেন্ট। একটু ইউজ করেছি, সন্ধ্যা থেকে চাচ্ছে বন্ধ হয়ে যাবে। এখন আছি মণিকর্ণিকা ঘাটে এবং মানুষের জীবনের শেষ অবস্থা। এই হলো মানুষের জীবনের শেষ দশা। এখন আমরা মণিকর্ণিকা ঘাটে, দেখুন কতগুলো সব একসঙ্গে দাহ হচ্ছে। নিচে রয়েছে, মাঝখানে রয়েছে, আর একদম ওপরেও রয়েছে। এখানে যারা রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই সবাই স্বজনহারা। মণিকর্ণিকা ঘাটকে বলা হয় স্বর্গের দ্বার। এখানে যে ব্যক্তির দেহ দাহ করা হয় তার আত্মা আর নতুন জন্ম হয় না, সর্বকালের জন্য জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় এবং তার আত্মা ভগবান ভোলেনাথের চরণে ঠাঁই পায়। মহাদেব পার্বতীর সাথে বারাণসীতে এই ঘাটের কাছে সময় কাটাচ্ছিলেন। সেই সময় মায়ের একটি কানের দুল এখানে কুণ্ডে পড়ে যায় এবং মহাদেব সেটি খোঁজার জন্য এখানকার কয়েকজন ব্রাহ্মণকে নির্দেশ দেন। তার সেই কর্ণিকা পাওয়ার পরেও মহাদেবকে মিথ্যা বলায় তিনি অভিশাপ দেন যে এই ঘাটে যত শবদাহ করার জন্য আসবে সে এবং তার বংশধর এরাই এসব শবদাহ করবে। সেই থেকেই এই ঘাটের নাম মণিকর্ণিকা ঘাট বলে জানা যায়। এই পৃথিবীর একমাত্র শ্মশান ঘাট যেখানে কখনো শবদাহ বন্ধ হয় না, কারণ এখানে আসা সকল ব্যক্তিকে মোক্ষ প্রাপ্তি করার জন্যই এখানে আসেন। এই ঘাটের নানান ঐতিহাসিক ঘটনা রয়েছে। এখানে প্রতিদিন প্রায় 150 থেকে 200 শব দাহ করা হয়। এখানে নানান তন্ত্রের সিদ্ধি লাভের জন্য সাধনা করতে আসেন সাধকরা। এই ঘাটেই রাজা হরিশ্চন্দ্র নিজেকে বিক্রি করেছিলেন। প্রথম পর্বের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে, এবং দ্বিতীয় পর্বে থাকছে সংকটমোচন হনুমান মন্দির
দুর্গাকুণ্ড, মহামৃত্যুঞ্জয় মন্দির, দশাশ্বমেধ ঘাটের আরতি, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং রামনগর ফোর্ট। তো দ্বিতীয় পর্বটি অবশ্যই দেখুন এবং শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।